Hi everyone, good evening. This is Imran Chaudhry. I'm going to talk about Bangladesh Army camaraderie in UK. বিএমএ ভাটিয়ারিতে থেকে আজ পর্যন্ত যারা কমিশন পেয়েছে এসএসসি 3 থেকে শর্ট সার্ভিস কমিশন নাম্বার 3 থেকে আজকে পর্যন্ত যারা বিএমএতে ভাটিয়ারি বিএমএ থেকে কমিশন পেয়েছে তাদের মধ্যে আমি ইমরান চৌধুরী লেফটেন্যান্ট ইমরান চৌধুরী ফ্রম 8th বিএমএ লং কোর্স আমি প্রথম ব্রিটিশ সিটিজেন হই অ্যামংস্ট অল দি অফিসার্স। এরপরে অনেকেই এসছে, বাট এরপরে অনেক যারা অন্যান্য বিএমএ বা পিএমএ এবং বিএমএ চিটাগং সরি কুমিল্লা থেকে জেআরবি জাতীয় রক্ষী বাহিনী, তারপরে এসএস এবং যারা ওয়ার কমিশন এনারা এসছেন, বাট পিওরলি ভাটিয়ারি বিএমএ থেকে আমিই প্রথম যে নাকি পার্মানেন্টলি ইউকেতে বসবাস শুরু করেছি এবং ইউকেতে ব্যবসা শুরু করেছি, ইউকেতে সিটিজেনশিপ পেয়েছি, এনিওয়ে অন্য অনেক কিছু। বাট এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করে 2006, 7, 8, 9 তখন কয়েকজন স্টুডেন্ট হিসাবে এসছে এবং তারপরে যে একটা ওয়ার্ক পারমিট ভিসা ছিল, ওই ভিসাতে অনেক অফিসার এসছে, তাদের বেশ কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তবে আজকে যেটা বলবো, যার কথা বলবো, সে হচ্ছে আর্টিলারি কোরের একজন অফিসার। সে মনে হয় 12th বিএমের। তার নাম হচ্ছে মেজর সৈয়দ সিদ্দিক। সে টু ফিল্ড আর্টিলারি, আমার প্রিয় বন্ধু জেনারেল আজিজের ইউনিটের অফিসার। তো 1909 সালে যখন বিডিআর মিউটিনিটা হয়, তারপরে আমি অত্যন্ত মর্মাহত ছিলাম, শোকাহত ছিলাম, বিকজ 8th বিএমএ লং কোর্সের আমার কোর্স থেকে এই কুতে বা এই গণহত্যায় সবচেয়ে বেশি অফিসার মৃত্যুবরণ করেছিল। এর মধ্যে নাফিস ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, জাহিদ ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। 9th লং কোর্সে আমাদের কোর্স থেকে রেলিগেটেড হয়েছিল 9th লং কোর্সের নকিব, হি ওয়াজ ভেরি ক্লোজ। 9th লং কোর্সের সাইফ আর্মার্ডের, উই ডিড এ কোর্স টুগেদার, ভলিবল কোচিং কোর্স, যেই কোর্সে আমি আলফা পেয়েছিলাম এসপিটিএসে, এবং সাইফ আমার ইমিডিয়েট জুনিয়র কোর্স আর্মার্ডে ছিল, সে আমার সাথে ওই কোর্সটা করেছে এবং ওই কোর্সের ফলে আমি এবং সাইফ আমরা অত্যন্ত ভালো বন্ধু হয়ে পড়েছিলাম। যাই হোক, তো যখন এই হত্যাকাণ্ডটা হলো তখন খুব নিজে নিজে খুব শোকা শোকার্ত হয়ে পড়লাম। তো শোকার্ত হয়ে আমি একদিন এখানে ফার্স্ট লং কোর্সের ডিএ ছিল, আমার ওনার নামটা এই মুহূর্তে মনে নাই, ওনাকে আমি চিনি না। আমি একবার মনে হয় ওনাকে, উনি 20 বেঙ্গলের অফিসার ছিল, আমি মনে হয় একবার তাকে দেখেছিলাম যশোরে, একবার এক ঝলক। যাই হোক, ওনাকে ফোন করে আমি বললাম যে স্যার, আই এম সো অ্যান্ড সো, তো আসেন না আমরা সবাই মিলে, এখানে তো অনেক অফিসাররা আছে, তা চলেন স্যার একটা করি স্যার, আমরা একটা মিলাদ পড়ি এবং রুহের মাগফিরাত কামনা করি। তো উনি বললো ইটস এ ভেরি গুড আইডিয়া, কবে আসবা তোমরা? বললাম স্যার রবিবারে করেন, আমরা সবাই আসতে পারবো। তো তখন ওইখানে অনেক অফিসার ছিল যারা, যাদেরকে আমি প্রথমবারই দেখেছি। 13, 14, 17, 25 বিভিন্ন লং কোর্স। তারপরে একজন মনে হয় এসএসসি 8-এর ছিল অথবা এসএসসি 7-এর, উনি এখানে কি যেন একটা কোর্স করতেছিলেন, মিস্টার আই ক্যান রিমেম্বার হিজ নেম। একসময় সে
ইপিজেড চিটাগংয়ের মনে হয় চেয়ারম্যান ছিল, উনিও ছিল এবং অনেক জুনিয়র অফিসাররা এসেছিলেন যাদেরকে আমি চিনতাম না। তো ওই সমাবেশে আমার সাথে পরিচয় হলো মেজর সিদ্দিকের সাথে, সৈয়দ সিদ্দিক। তো তারপরে আমি শুনলাম সে দেশে এসছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তখন সে মনে হয় এর কী জানি ক্রাইটেরিয়া, আমার এত কিছু জানা নেই, বাট হি হ্যাজ টু ওয়ার্ক। সো এখানে মনে হয় সে 27th লং কোর্সের তার আগে যে এসছিল ওর নাম হচ্ছে সাইফ, মেজর সাইফ, ও এসএসএস ছিল। আর সাইফের সাথে আমার সম্পর্কটা হচ্ছে সাইফের বড় ভাই ফার্স্ট লং কোর্সের ক্যাপ্টেন আমিন। আমি যখন এসপিটিএসে ভলিবল কোচিং কোর্স করি তখন উনি পিটি কোর্সের ওআইসি ছিল, সেই হিসেবে তার সাথে ভালো পরিচয়। খুব ভালো মানুষ। তার ছোট ভাই সাইফ এখানে কেমনি এসএসএফ ছিল, এসএসএফ থেকে সেম ভিসাতে এসে ওখানে এভিয়েশনের সিকিউরিটিতে কেমন জানি চাকরি একটা পেয়ে গেছিলো। তো ওর মাধ্যমে মনে হয় মেজর সিদ্দিককেও একটা চাকরি দিয়েছিল। তো তখন সে ইস্ট লন্ডনে আজম নামে এক শেফ আছে, বেঙ্গল ক্লিপারের শেফ ছিল। তখন আমি তাকে চিনতাম, ওর একটা বাড়িতে উনি ভাড়া থাকতেন মেজর সিদ্দিক। আমি একদিন ফোন করলাম, করে বললাম তুমি কি করতেছো? বললো স্যার এই তো বসে আছে। আমি বললাম তুমি বাসায় কোথায়, তোমার অ্যাড্রেস? বললো আমার অ্যাড্রেস অমুক জায়গায়। আমি বললাম যে আমি আজকে লন্ডনে আসতেছি, বেড়াতে যাবো আমার সাথে? তো বললো স্যার আসেন। তো আমি গেলাম ওর বাসায়, যে ওকে পিক আপ করলাম, তারপরে আমার রেস্টুরেন্টে নিয়ে আসলাম। মানে আমি হার্টফোর্ড থেকে গাড়ি চালিয়ে লন্ডনে গেলাম, লন্ডনে যে ওকে পিক আপ করে হার্টফোর্ডে নিয়ে আসলাম। সে সারাদিন আমার সাথে থাকলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, রেস্টুরেন্টে খেলাম, বাইরে খেলাম, নদীর পাড়ে হাঁটলাম, দেখালাম এলাকাটা। দেখিয়ে টেকে তার সাথে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত ছিলাম। তো যেটা বুঝলাম যে তার হি ইজ এ বোম্বাস্টিক ডায়ালগ ম্যান, হি ক্যান টক, হি থিঙ্কস হি ক্যান টক। এবং সে আমাকে, আমিও প্রিটেন্ড করলাম যে আমি তো এত বোকাচোকা মানুষ, এত কিছু বুঝি টুঝি না। সে আমাকে বিভিন্ন মহারথীদের নাম টাম বলে, বিভিন্ন চাণক্য, তারপরে সেনজু, সেজু, মেজু, অনেক কিছু নাম টাম বললো। মানে এগুলো তো মনে হচ্ছে যে বিরাট, সে একজন স্কলার। যাই হোক, আমি জিজ্ঞেস করলাম এটা আবার কে? বললো স্যার আপনি চিনেন না স্যার? না। আমি বললাম না, আমি তো চিনি না। আমি একটু ভান করলাম, বোকামি দেখাইলাম, শুনতে ভাল লাগে কথা। যাই হোক, তারপরে সে বলল তার সব কিছুই ক্ষণজন্মা, তার ফ্যামিলিও ক্ষণজন্মা, তার শ্বশুর শাশুড়িও ক্ষণজন্মা, সব ক্ষণজন্মা, মানে ইটস ভেরি রেয়ার স্পিসিস। তো যাই হোক, বুঝলাম যে হি লাইকস টু গ্লোরিফাই himself. That's fine, it's no problem. Everybody is a salesman who wants to sell himself. It's no harm in it, it's good. But he was a nice character. ভাল লাগছে। তারপরে বুঝলাম যে চাকরিটা কেমন জানি রাত্রে চাকরি করা লাগে, অনেক রাত্র পর সারা রাত থাকা লাগে টাকে, এরকম কিছু টিছু। তো পরে অনেক রাত্রে 11টা-12টার দিকে আমি ওকে নামিয়ে দিয়ে আসলাম। আমার ওখান থেকে প্রায় 50 মাইল দূরে। প্রথমে 50 মাইল যেয়ে আমাকে নিয়ে আসলাম, তার মানে 100 মাইল। তারপরে আবার 50 মাইল দূরে নামিয়ে তারপরে আবার চলে আসলাম। মানে 200 মাইল ওদিন গাড়ি চালালাম। তো এখানে জাস্ট মানে আউট অফ কার্টেসি, যখন সে গাড়ি থেকে নেমে যায়, I don't know how much it was, maybe 100 pound or something, I can't remember, could be। ওই রেস্টুরেন্টের মালিকদের পকেটে যে পয়সা থাকে, যে কয়েন, পয়সার ব্যাগ যেটা আছে প্লাস্টিকের, ওটার ভিতর থেকে আমি ওইটা বের করে বললাম, না তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে টিনে নিও প্লিজ। ইটস লাইক জাস্ট এ জেস্টার অফ এ সিনিয়র টুয়ার্ডস এ ইয়াং অফিসার, ব্রাদার অফিসার। তো যাই হোক, এরপরে তো সে হঠাৎ করে খুব পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল, এবং সে ভেরি vociferously ক্যাম্পেইন করতে লাগলো। হি নোজ এভরিথিং ওয়েল, হি ওয়ার্কড ইন ডিজিএফআই, বঙ্গভবন তার নখদর্পণে, ইয়াজউদ্দিন তার মানে বাচুপান কি মোহাব্বত কি দোস্ত জাতীয় কিছু, তারপরে
He knows everyone. He has his finger in every single pie. Anyway, তো যাই হোক, কাট দি স্টোরি শর্ট, তারপরে সে দেখা গেলো যে বিভিন্ন সেমিনারে যখন শেখ হাসিনার এগেনস্টে লন্ডন উত্তপ্ত হতে শুরু হলো, তখন সে হি ওয়াজ এ ভেরি সিম্বলিক স্পিকার। এবং বিডিআরের হত্যায় সে জানে যে এটা মানে এই হত্যা কেউ করতে পারে না, এটা ইন্ডিয়া করে দিয়ে গেছে। তো আমি তখন তাকে বললাম যে এটা কি অ্যানালজি তুমি বলতেছো, তুমিও ব্যান্ড ওয়াগন বাজাইতেছো। আর্মি অফিসাররা 1958-এ ইপিআর হওয়ার পর থেকে যারা পাকিস্তানি আর্মি অফিসার ছিল পাঞ্জাবিরা, এরা ইপিআরকে একটা নমশূদ্র ইউনিট মনে করত এবং তারা সবসময় ইপিআরকে শোষণ করে এসছে, অত্যাচার করেছে, ডিসমিস করেছে লোকজনকে, যেটা করা যায় না। ইপিআর ওয়াজ ফর্মড আন্ডার 1864 পুলিশ অ্যাক্ট 29A এর মাধ্যমে। দ্যাট ওয়াজ দি ক্লজ। The EPR was established in 1958. It was a subsidiary of the police force. কিন্তু দেখা গেল যে এখানে আসার পরে আর্মি অফিসাররা ওই MBML এর ধারা দিয়েই ওদেরকে পানিশমেন্ট দেওয়া শুরু করলো। ওদের নর্মালি ইউ ক্যানট ডিসমিস এ পুলিশ, ইউ হ্যাভ টু সাসপেন্ড হিম অ্যান্ড দ্য ডিসমিসাল হ্যাজ টু টেক প্লেস ইন এ কোর্ট অফ ল where the judge will decide whether or not this man can be dismissed. বাট এগুলোকে বিভিন্ন কল কাবজায় আকাশের যত ধারা পাকিস্তান আর্মির মাথার ভেতরে ছিল, মানে আকাশের যত তারা পাকিস্তান আর্মির কাছে ছিল তত ধারা। কেমনি মার্শাল টার্শাল দিয়ে আইয়ুব খানের দান্দাবাজি কইরা একটা ল এস্টাবলিশ করে এই ইপিআরকে শোষণ করে আসছে পাকিস্তান আর্মির অফিসাররা যুগ যুগ ধরে। সেই পথ ধরেই কিন্তু বাংলাদেশেও এই নমুনায় চলতেছিল। যখন এই ঘটনাটা ঘটলো তখন একদম 1 ঘন্টার ভিতরে সবাই জানে যে এটা ইন্ডিয়া আসছে, মাথার মধ্যে টুপি লাগানো, মাথার মধ্যে পাগড়ি লাগানো, বিভিন্ন ধরনের গামছা বাঁধা, ওরা উর্দুতে কথা বলে, হিন্দিতে কথা বলে। কিন্তু এতদিন কিন্তু কোনো ইন্টেলিজেন্স জানলো না যে বিডিআরের একটা কু হওয়ার জন্য ইন্ডিয়ানরা ঢুইকা পেনিট্রেট কইরা অলরেডি একটা ক্যাম্পেইন চালাচ্ছে টু হ্যাভ এ কু। বাট কি চালাক আমাদের ইন্টেলিজেন্স, মাই গুডনেস গড! যে ঘটনা ঘটার 1 ঘন্টার ভিতরে আমাকে কানাডা থেকে আমার কোর্সমেট মহিউদ্দিন ফোন করে বলল যে, শুনছিস ঢাকায় কী হয়েছে? আমি ঘুমাচ্ছিলাম। বললো ঢাকায় তো এরকম ঘটনা, বিডিআরে তো বিরাট হত্যাযজ্ঞ চলছে এবং এটা ইন্ডিয়া করাচ্ছে। আমি বললাম, তুই এত তাড়াতাড়ি জানলি কেমনি করে? সব জানে, এগুলো সবাই জানে, আমরা এভরিবডি নোজ, কল ঢাকা। তা বললাম, দোস্ত এখন আমার রাত 3টা বাজে, আমি ঘুমাইতেছি, কালকে সকালে ফোন করবো, আই এম রিয়েলি টায়ার্ড, আই থিঙ্ক I worked really late in the restaurant. So anyway, তো যাই হোক, তারপরে তো মেজর সিদ্দিক অনেক নেতা হয়ে গেল এখানে, বিরাট নেতা। তারেক জিয়ার সাথে মহরম খাতির, ফিউচার পটেনশিয়াল এমপি, অনেক কিছু। তো হঠাৎ করে সে বাংলাদেশে গেল। এটাই হচ্ছে মেইন গল্পটা আমার বলার উদ্দেশ্য। তো এরপরে স্লোলি আমি রেস্টুরেন্টটা বিক্রি করে দিলাম, লন্ডন থেকে একটু দূরে চলে আসলাম। আমি তো আমি থাকতাম যেখানে এখনও আছি, ওখানে থাকতাম, দলবল ছাড়ি একা পিপিলিকার মতোই থাকতে আমি অনেকটা ভালোবাসি। হঠাৎ করে 2019-এ আমি ঢাকায় যেয়ে শুনতে পেলাম যে মেজর সিদ্দিক ঢাকায় গিয়েছিলেন এবং উনি অ্যারেস্ট হয়েছেন। তো এটা শুনে আমার মনটা খুব খারাপ লাগলো যে 2টা বাচ্চা তার লন্ডনে, তার ওয়াইফ লন্ডনে, হঠাৎ করে সে বাংলাদেশে এসে অ্যারেস্ট হয়ে গেছে। এটা একটা ড্রাকোনিয়ান বাংলাদেশ, মানে anybody can be arrested, anybody can be killed, anybody can be সেডিশনে চলে যেতে পারে, লুকায় মারা ফেলতে পারে, লাইক ইলিয়াস আলী, who was very well known to me. তার সাথে আমার ফ্রেন্ড জিল্লুর আছে ঢাকা ইউনিভার্সিটিতে, জসিমউদ্দিন হলে থাকতো। আমি যখন ছুটিতে আসতাম তখন ওই জসিমউদ্দিনের 300 কত নম্বর রুম জানিয়েছিল, ওখানে বসে সারা রাত আড্ডা চলতো। যেহেতু আমি সিলেটি ল্যাঙ্গুয়েজে খুব রপ্ত,
ওখানে বসে সিলেটি ভাষায় আমরা সারা রাত আড্ডা মারতাম। তারপরে সকালবেলা চলে যেতাম। তো ওই ইলিয়াস আলীর মতো লোকটাকেও মেরে ফেলেছে। যদিও হি ওয়াজ কোয়াইট ক্যান্টাঙ্কারাস এ হিউম্যান বিইং, বাট নোবডি ডিজার্ভস টু ডাই লাইক দিস। ইট ইজ আনফেয়ার। রিয়েলি, রিয়েলি আনফেয়ার। আমাদের বাংলাদেশের এই জিনিসটা অত্যন্ত খারাপ যে কারো সাথে কারোর ঝগড়ার আল্টিমেটাম হচ্ছে ইউ আইদার কিল হিম অর ইউ গেট কিলড। দিস ইজ নট ফেয়ার। দিস ইজ ভেরি আনফেয়ার। তো যা হোক, তো এরপরে আমি যখন শুনতে পেলাম, শুনতে পাওয়ার পরে আমাকে 12 লং কোর্সের এক অফিসার বলল রাওয়াতে, আমার খুব পরিচিত, আমার খুবই বন্ধু মানুষ, খুবই, খুবই প্রিয়। সে বলল যে, "স্যার খবর শুনছেন?" আমি বললাম, "কী খবর?" তো 12 লং কোর্সের অনেকগুলো অফিসার আমাকে রাওয়াতে দেখতে এসেছিল, যাদের সাথে আমি বগুড়াতে চাকরি করেছি। তারা অনেকগুলো, বেশ অনেকগুলো ৮-১০ জন। তার মধ্যে তানসিন ছিল, আমার খুব ফেভারিট একজন, আম ওর ওয়াহিদ তার ভালো নাম। অনেকক্ষণ গল্প-টল্প করলাম। তো তখন আমি শুনতে পেলাম যে এরকম, এরকম কি বলে সিদ্দিক ইজ অ্যারেস্টেড। তা আবার আমি শরণাপন্ন হলাম আমার বন্ধুর কাছে যে, "বন্ধু তুমি থাকতে সিদ্দিক এরকম অ্যারেস্ট হয়ে গেল। তোমার রেজিমেন্টের অফিসার, তুমি আমারে বলছো তুমি তার অ্যাডজুটেন্ট ছিলা। তো বেচারা এরকম একটা বিপদে পড়ছে লন্ডনে, ভাবি একা, ২ টা ছেলে, ২ টা মেয়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। হি ইজ দি অনলি" মানে ভাবি মনে হয় চাকরি-টাকরি করতো কি জানি আমি জানি না। বাট ছেলে-মেয়েগুলো তখনও ছোট, ছোট ছিল। মনে হয় ইউনিভার্সিটিতে পড়ে। তো আমি বললাম যে, বলল যে, "ওটা তো সিভিল কেস। এটার মধ্যে আমি কেমনে করে মাথা গলাবো? এটা আমার এগুলোর মধ্যে তুই আমারে রিকোয়েস্ট করিস না বিকজ these things are not in my remit. I can't do it." তো যাই হোক আমি খুব মর্মাহত হয়ে ফেরত চলে আসলাম। আসার পরে আমি সিদ্দিকের বাসার আমাকে একদিন নিয়ে গেছিল। ও যখন নতুন বাড়িটা কিনে ড্যাগেনহামে, তখন আমাকে নিয়ে গেছিল। খুব আপ্যায়ন-টাপ্যায়ন করেছিল। ভাবি অনেক যত্ন করে খাইয়েছিল। কিন্তু I can't remember the address because I just drove according to his সিদ্দিক বলছে, "ডানে যান স্যার, বামে যান, ডানে যান, বামে যান।" I know you have to go through Barking somewhere in Dagenham, but I couldn't make out the place. So উপায়ান্তর না পেয়ে এখানে মেজর সাব্বির নামে একটা অফিসার আছে। সে I can't remember, I think 25th লং কোর্সের হবে। সে কোন একটা আর্মস ডিলারের সাথে চাকরি করে। He sells arms and ammunitions in not him, his company sells arms and ammunition. সাব্বিরের সাথে যোগাযোগ করলাম যে, "সাব্বির, তুমি তো ওই এলাকায় থাকো। তো তুমি একটু সিদ্দিক ভাবির খোঁজ নেও না, কি খবর ওনার? চলতেছে কেমনে কইরা? ইনকাম কি? পয়সা-কড়ি লাগবে কিনা একটু খোঁজ দাও। আমার কথা কিছু বলো না। একটু খোঁজ দাও তুমি। খোঁজ নিয়ে আমাকে জানিও। যদি if she needs any help, তাহলে I will help her through you. I don't know her very well and I don't want to go to her house. তোমাকে আমি দিয়ে আসবো, তুমি ভাবিকে দিয়ে এসো।" তারপরে সিদ্দিক আ তেমন যোগাযোগ করল না। অনেক দিন হয়ে গেল। সিদ্দিক সরি বলতেছি, সাব্বির আর যোগাযোগ করল না। অনেকদিন হয়ে গেল। তো পরে আমি এরপরে ফোন করলাম সাইফকে। তো সাইফের আবার সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, ওই যখন স্টুডেন্ট ঢাকা বাংলাদেশ থেকে আসার খুব একটা হিড়িক পড়ল, রামসাম, যদু, মধু, চক্কু মিয়া সবাই কেমনে, কেমনে লন্ডন আইসা পড়ে মাশরুমের মতো ইউনিভার্সিটি এবং কলেজ গ্রো করলো ইস্ট লন্ডনে। আম সবাই কলেজের মালিক। আর ভিসা দিয়ে লোকজন আনতেছে, আনার পরে আর কোনো খবর নাই। তো ঐরকম একজন ছিল সাইফের আত্মীয়। আই থিংক ওর গ্রামের দূরসম্পর্কের আত্মীয় হয়। মৌলানা গোছের একটা লোক। বেশ নামাজ পরহেজগার একটা ইয়াং ছেলে। তো সাইফ আমাকে বলল যে, "স্যার আপনার রেস্টুরেন্টে অনেক লোক কাজ করে স্যার। তো আমার এই কাজিনটাকে একটু কাজ দিবেন?" তো আমি সাইফকে ওই সাইফ নিয়ে আসলো তার ওই ছেলেটাকে আমার রেস্টুরেন্টে। অনেক দূরে সাইফ থাকতো হিথ্রো এয়ারপোর্টে আর আমার রেস্টুরেন্ট ছিল হার্টফোর্ডে, অনেক দূর। তো যাই হোক নিয়ে আসার পরে আমি ওই ছেলেটাকে চাকরি দিয়েছিলাম। তো সেই হিসাবে আস সাইফের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক। প্লাস আমি ওর বড় ভাইকে খুবই রেসপেক্ট করি। আমিন স্যার ওয়াজ ওয়ান অফ দি ফাইনেস্ট হিউম্যান বিইং I have ever met in life. One of the few nicest human beings.
সাইফও খুব শরীফ একটা ভদ্র একজন অফিসার, ভেরি ভেরি নাইস, ভেরি অ্যামিকেবল, ভেরি রেসপেক্টফুল এবং ভেরি অনেস্ট, আপরাইট, কথাবার্তা সুন্দর করে বলে এবং ইজ ভেরি ভেরি রিলিজিয়াসলি tuned. So something admirable. আমি তারপরে সাইফকে ফোন করলাম, করে বললাম যে সাইফ, তুমি তো সিদ্দিককে চাকরি টাকরি, সিদ্দিক, মেজর সিদ্দিক তোমার টয়েসে ছিল, তুমি তো ওনাকে চাকরি টাকরির ব্যবস্থা করে দিয়েছিলে, তো এখন তো মনে হয় নিশ্চয়ই ফ্যামিলিটা প্রবলেমে আছেন, বিকজ সিদ্দিক তো দেশে কীভাবে যেন আটকা পড়ে গেল। এইসব রাজনীতি করার কি দরকার? পাগলামি ছাগলামির রাজনীতি, এগুলোর কোনো ভ্যালু আছে নাকি? বাংলাদেশের রাজনীতির কোনো ভ্যালু নাই। রাজনীতি করলে তুমি ইউ উইল বি ভিকটিম অফ সাফারিং। সো এনিওয়ে, তো তখন আমাকে সে বললো, স্যার না স্যার, ওই সিদ্দিক স্যারের ওয়াইফ তো ভালো চাকরি করে স্যার, সিকিউরিটিতে চাকরি করে, শি ইজ ডুইং ভেরি ওয়েল, আই ডোন্ট থিঙ্ক উই নিড এনি, শি নিডস এনি হেল্প, বাট তারপরেও স্যার আমি জিজ্ঞেস করবো, যদি ভাবির কোনো হেল্প লাগে তাহলে আমি আপনাকে বলবো। তো এই কথাটা বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার মানে I don't know how to put it. It's not to undermine Major Siddiq, it's not to undermine Mrs. Siddiq, it's not to undermine their kids, but as a first BMA Bhattacharya commissioned officer uh, living in UK and living permanently as a British citizen, I just felt that the least I could do is perhaps uh, reach out to them and help them in their bad times. But ultimately আমাকে কিছু করতে হয় নাই। তারা ফাইন্যান্সিয়ালি দে ওয়ার, আই থিঙ্ক দে ওয়ার ওয়েল অফ, মেবি, আই ডোন্ট নো। বাট সিদ্দিক এবং সাব্বিরের কাছ থেকে যে রিপোর্টটা পেয়েছি যে তাদের এমন কোনো কিছুর দরকার নেই। বাট আজকের এই কথাটা বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ভিতরে রাজনৈতিক, ব্যক্তিগত, মিলিটারি এবং অন্যান্য আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে। যেমন আই নেভার বিলিভ দ্যাট ইন্ডিয়া এসে বাংলাদেশের অফিসারকে মারা গেছে। আমার কোর্সের আমার ৮ জন মারা গেছে। আমার থেকে ব্যথা অনেককেই আমার মতো ব্যথা পায় নাই এবং প্রত্যেকটা কোর্সমেটই আমার খুব প্রিয় ছিল। আর যারা 8 লং কোর্সকে জানে তারা জানে যে আমাদের ভিতরে যত ঝগড়াঝাটি হোক, 8 লং কোর্স ইজ এ ভেরি ইউনাইটেড কোর্স। যার প্রমাণ হচ্ছে যে আমাদের ফ্রেন্ড যখন আর্মি চিফ ছিল, I think it proved that how well bonded the 8 long course is and was. তো কি যাতনা বিষে আশিক বিষে কৃষি দংশিনী যারে, আমাদের কোর্সের থেকে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে। কিন্তু আমি কোনোদিনই বিশ্বাস করি না যে বিডিআর হত্যায় বাইরের লোক আইসা অফিসারদেরকে মারছে। ইট ইজ দি জওয়ানস, ইট ইজ দি হাবিলদাস, ইট ইজ দি সুবদাস, ইট ইজ দি সুবদার মেজর্স, maybe some DAD or maybe some AD, they got pissed off with it because the magnitude of torture, abuse that had gone on for a very, very long time, perhaps it reached the optimum level of anger, suppression, oppression, dissatisfaction. And this is what happens. If you look at the military history of the world, this is what happened all over the world. Mutiny happens because when you oppress the troops. And if somebody has different ideology that না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, আমরা বাঙালিরা ধোয়া তুলসী পাতা কিচ্ছু করতে পারি না, সব সময় বিদেশিরা এসে আমাদেরকে মেরে দিয়ে চলে যায়। ওই আমার এক কোর্সমেট ছিল সুফিয়ান, তো সে মাইল টেস্টে খালি ফেল করতো। আমরা বলতাম, কী রে দোস্ত, তুই প্রত্যেকবার এরকম ফেল করিস? আমি তো ফেল করি না দোস্ত, আমি এনকোলজারে পড়ে গেছিলাম। তো আমাদের বাংলাদেশের ওই ট্রুপস এবং অফিসারদের এই দুর্ঘটনায় খালি এনকোলজারে পড়ে যায়। I know many of the army officers who will be listening to it is not going to agree because they all know more than CIA, more than KGB, more than all the Mossad and everybody পেটের ভিতরের যে খবর ওইটা ওরা না জানার আগে বাংলাদেশের অফিসাররা জানা যায়। So, but that's not my point. My point is what I did was a sense of duty, a feelings of camaraderie, and in the most precarious time of an officer who was commissioned in Bangladesh Military Academy, Bhattacharya,
As I was commissioned from Vatiari, I felt there is a need for me to reach out, not to gain points. And I did not give them any money or I didn't have to help anyone. But all I'm trying to say to everyone who would be listening and watching is I tried to reach out when a fellow officer of Bangladesh Army was in a bad shape and was in captivity. I didn't have no means or no other choice or no other avenue to help him to release him. He got himself released by himself. He is now a top leader in Bangladesh. I mean, fame, name, and prosperity is perhaps knocking at the door. He will one day become a member of parliament. He will probably one day become a MP and a minister, maybe something else. You never know, because his manjila maksud has always been to reach the pinnacle. Because ওই যে ক্ষণজন্মাসে, everything that he spoke to me in one day, all I remember is everybody that surrounds him or he revolves around are Khonojanma. So I wish him all the best. He must be very happy now that he has actually is quite successful, I would say. He was very proactively engaged in politics. And it will be unfair to say that his quest has been successful. And I, as a friend, fellow officer, a brother, or whatever you call it, I try to reach out to him or to his family through Major Shabir and Major Saif in the most precarious phase of his life when he was in jail. I mean, that was unfair jailing, and that is why the regimes in Bangladesh fail and people don't take lessons from it. And again, we will see that same broken record will be played in a LP disc. Will be continue to play. Hope we get some sense and we rectify ourselves and let there be no more slip up. Everybody governs with respect, and every government relinquishes the power honorably. And whilst in power, they don't put people like Major Siddiq. He's a nice soul, there's no doubt about it. An excellent orator. His logics are fantastic. He can talk for England, he can talk for Bangladesh, but I don't think he ever deserves to be jailed for an unnecessary cause or some concocted story against him, put him behind the bar. It's sad, and my heart goes out to him. At the same time, I wish him all the best. Although I didn't have to help, I must clarify that. Bhabhi, his missus, and children probably pulled it through, and I wish him all the best. But just a lesson for all of us from the fraternity of Bangladesh Army that we must maintain that relationship of camaraderie, fellow feelings, and compatriot. Thank you. I'll speak to you soon again.